আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একাদশ অধ্যায়ের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে তোমাদের সাথে আলোকপাত করার জন্য হাজির হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম বলতে আমরা কি বুঝি। প্রিয় শিক্ষার্থীরা, মোট উৎপাদিত সম্পদের অর্থমূল্য উৎপাদনের উপকরণগুলোর মধ্যে কিভাবে বণ্টন করা হবে তা নির্ভর করে ওই দেশের অর্থনৈতিক অবস্থার উপর বা ইকোনমিক সিস্টেমের উপর। তাহলে আমরা বলতে পারি যে ব্যবস্থা বা যে কাঠামোর আওতায় উৎপাদনের উপকরণ সমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বণ্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয়, তাকে আমরা অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখে নিই যে ধনতান্ত্রিক, এর আগে একটা কথা বলে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে বর্তমান বিশ্বে প্রধানত 4 ধরনের এই যে অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে। সেই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কি কি তা আমরা একটু দেখে নেই। 1, ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। দেখা যাচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। 2, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। 3, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বা মিক্সড ইকোনমি সিস্টেম কেমন। 4 হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, বর্তমান বিশ্বে প্রধানত এই 4 ধরনের ইকোনমিক সিস্টেম কার্যকর আছে। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, যেটাকে ইংরেজিতে বলে ক্যাপিটালিস্টিক ইকোনমি। তারপরে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কি এবং এর ফিচার্সগুলো মানে বৈশিষ্ট্যগুলো কি কি। তো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, অর্থাৎ যে ইকোনমিক সিস্টেমে উৎপাদনের উপকরণ সমূহের মালিকানা
ব্যক্তিগত, অর্থাৎ যে অর্থনৈতিক ব্যবস্থায় বা যে ইকোনমিক সিস্টেমে তোমার দ্রব্য সামগ্রীর উৎপাদন, তারপরে বন্টন, ভোগ সব কিছুতেই ব্যক্তিগত স্বাধীনতা স্বীকৃত, সেটাই হচ্ছে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এখন আমরা দেখে নিব যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কি কি বৈশিষ্ট্য বিরাজমান আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই কাগজটা এখানে একটু সেট আপ করে নিচ্ছি, তোমরা একটু ধৈর্য সহকারে বসো। তোমরা দেখতে পাচ্ছ তো আমি এখানে কি লিখেছি বলো তো দেখি। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ। প্রথমে আসা যায় উৎপাদনের উপাদানের মালিকানা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহ যেমন ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো মালিক ব্যক্তি। ঠিক আছে, অর্থাৎ এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে উৎপাদনের উপকরণগুলোর কথা বললাম, সেই উপকরণগুলো কি ব্যক্তি মালিকানাধীন। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন এই সব কিছুর মালিককে একমাত্র ব্যক্তি। তো এখানে এই যে উৎপাদনের মালিকানা, আচ্ছা এখানে এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় এখানে একজন ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি সে কি করতে পারে, তার নিজস্ব সম্পদ কিংবা আয় দ্বারা সে ভূমি অর্জন করতে পারে। অর্থাৎ ব্যক্তি তার নিজস্ব সম্পদ বা অন্য কোনোভাবে সে আয় করেছে, সেই আয় দ্বারা কি করতে পারে, ভূমি কিনতে পারে, মানে ভূমি অর্জন করতে পারে, শ্রমিক নিয়োগ দিতে পারে, তারপরে পুঁজি বা মূলধন গঠন করতে পারে। এখানে সরকারের বা অন্য কারো হস্তক্ষেপ নেই। দ্বিতীয়ত উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় একজন ব্যক্তি যে কোনো সেবা বা দ্রব্য উৎপাদনে সে কি করতে পারে, উদ্যোগ গ্রহণ করতে পারে। এই উদ্যোগ গ্রহণ করার ব্যাপারে সে স্বাধীনতা ভোগ করে থাকে। এখানে একজন ব্যক্তি হতে পারে বা ব্যক্তি সমষ্টি হতে পারে। সে কি করতে পারে, সে কোনো ব্যবসা করতে চাচ্ছে, কোনো সার্ভিস দিতে যাচ্ছে, তাহলে সে সেটা এ ব্যাপারে সে কী করতে পারবে, উদ্যোগ গ্রহণ করতে পারবে। উদ্যোগ কী তা তো তোমরা জানো, যে অর্থাৎ লাভের আশায় কষ্টসাধ্য কোনো কাজে হাত দেওয়াই হচ্ছে কি উদ্যোগ। আর যে এটা গ্রহণ করে তাকে বলে এন্ট্রিপ্রিনিউর বা উদ্যোক্তা। তো উদ্যোগ গ্রহণটা কিন্তু একটা কঠিন কাজ। ব্যবসা বাণিজ্য সবাই করতে চায়, কিন্তু সবাই কিন্তু পারে না। হ্যাঁ, অনেক ভাবে যে লাভ হবে না লস হবে, লাভ হবে না লস হবে, এরকম নানা কনফিউশনে থাকে, যে কারণে অনেকের পক্ষে এই ব্যবসাতে নামা সম্ভব হয় না। অর্থাৎ উদ্যোগ গ্রহণের যে ঝুঁকিটা অনেকেই নিতে পারে না। তো এখানে একটা ভিন্ন এই প্রসঙ্গে যে উদ্যোগটা কী সেটা আসলো, সেজন্যই এই উদ্যোগের ব্যাখ্যাটা তোমাদেরকে দেওয়া হলো। কেমন? তো উদ্যোগ গ্রহণের স্বাধীনতা গেল। এরপরে হলো কি অবাধ প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা প্রয়োজন, যে উদ্যোগ গ্রহণের স্বাধীনতায় দেখা যাচ্ছে এখানে কিন্তু যে ধনতান্ত্রিক অর্থনীতিকে অনেক সময় মুক্তবাজার অর্থনীতি বলা হয়, মানে ফ্রি ইকোনমি বলা হয়। ফ্রি ইকোনমি বলা হয় এ কারণে যে এখানে একজন ব্যক্তি তার নিজের ইচ্ছে মতো দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারে, বন্টন করতে পারে, ভোগ করতে পারে। এ ব্যাপারে সে একেবারেই স্বাধীন।
এবং বাজারে যে দ্রব্যের চাহিদা এবং যোগানের যে পারস্পরিক একটা ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে কিন্তু পণ্যের দাম কি নির্ধারিত হয়। হ্যাঁ, এজন্য এটাকে মুক্ত বাজার অর্থনীতিও বলা হয়। তারপরে আসি আমরা অবাধ প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতা অর্থাৎ এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে কোনো ব্যক্তি যে কোনো সময় প্রতিযোগিতায় লিপ্ত হতে পারবে, অর্থাৎ কাউকে বাধা দেওয়া যাবে না যে হ্যাঁ তুমি এই পণ্যটা উৎপাদন করতে পারবে না, আমি উৎপাদন করতেছি তুমি উৎপাদন করতে পারবে না, হ্যাঁ তুমি পারবে না, কেউ কাউকে এভাবে বাধা দিতে পারবে না। হোক সে একই রকমের পণ্য সে উৎপাদন করতে পারবে। যেমন তোমরা বাজারে সাবানের কথা চিন্তা করো, সাবান কেমন গায়ে দেওয়ার সাবান, তো একটা হলেই তো হয় নাকি? এখানে অনেক ধরনের সাবান আছে, লাক্স সাবান আছে, লাইফবয় সাবান আছে, মেরিল আছে, হ্যাঁ এরকম অনেক ধরনের সাবান আছে। তো দেখা যায় যে এই যে অবাধ প্রতিযোগিতা এবং তারা যে একটা কম্পিটিশনে, এক একজন উদ্যোক্তা কম্পিটিশনে লিপ্ত হয়ে তারা এক জাতীয় পণ্যই কি উৎপাদন করছেন, হয়তো কোয়ালিটির কারণে কিন্তু দাম একটু এদিক সেদিক হচ্ছে। এই যে টুথপেস্টের কথা চিন্তা করো, বাজারে অনেক ধরনের টুথপেস্ট আছে, তো অনেক ধরনের টুথপেস্টটা এক একটা কোম্পানির এক একটা টুথপেস্ট কেমন দাম কিন্তু এক রকমের নয়, সবটাই কিন্তু টুথপেস্ট। ব্রাশে লাগিয়ে দাঁত ব্রাশ করলে এটা দাঁত পরিষ্কার হবে, কম হোক আর বেশি পরিষ্কার তো হবে, তাই না? কিন্তু এটা দেখা যায় যে এই টুথপেস্ট উৎপাদনকারী একাধিক এবং তাদের উৎপাদিত পণ্যের গুণ মানের কারণে কিন্তু দামের একটু তফাৎ আছে, দাম একটু এদিক সেদিক হয়ে থাকে। এই যে অবাধ প্রতিযোগিতার কারণে এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে অবাধ প্রতিযোগিতা এটা স্বীকৃত, আর এ কারণে দেখা যায় যে একই পণ্যের একাধিক উদ্যোক্তা বাজারে আছেন, এখানে কাউকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। এবার ভোক্তার স্বাধীনতা, যে ভোগ করে সেই ভোক্তা কনজিউমার কেমন, এখন যে দ্রব্য মানুষের অভাব পূরণ করতে পারে, হ্যাঁ তাকেই কিন্তু আমরা ভোগ বলে থাকি। যেমন আমি এখন লিখব, কিন্তু লেখার জন্য আমার কি চাই? কলম চাই। তো কলমে যদি কালি থাকে তাহলে যে আমার যে লেখার অভাবটা আমি এখন লিখতে চাই, হ্যাঁ বা লিখতে চাচ্ছি, তাহলে আমি সেই কলমটা দিয়ে লিখতে পারবো। তাহলে ওই যে কলমটিতে কালি আছে সেই কলমটি আমার লেখার অভাব পূরণ করতে পারছে, হ্যাঁ। তো তার মানে এখানে কলমটা আমি কি ভোগ করছি, হ্যাঁ। ভোগ বলতে যে সব কিছু গোগ্রাসে গিলে ফেলা তা নয়, কেমন? আচ্ছা, এবার যদি কোনো দ্রব্য মানুষের অভাব পূরণ করতে ব্যর্থ হয়, অর্থাৎ মানুষের অভাব পূরণ করতে পারে না, সেটাকে আমরা ভোগ বলতে পারি না, হ্যাঁ। সেটাকে বরঞ্চ আমরা অপচয় বলতে পারি। যেমন আমরা যদি কেউ যদি এক গ্লাস দুধ পান করে, তাহলে আমরা বলতে পারি সে ওই এক গ্লাস দুধ সে কী করেছে? ভোগ করেছে। কিন্তু সে যদি দুধ পান না করে সেটা যদি জলে ঢেলে দেয়, তাহলে আমরা কি বলবো? যে সে দুধটা কি ভোগ করেছে? সেটা আমরা বলতে পারবো না। সেটা আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে এখানে দুধের কি হয়েছে? অপচয় হয়েছে। সে এক গ্লাস দুধ কি করেছে? অপচয় করেছে। তো ভোক্তার স্বাধীনতা, অর্থাৎ এখানে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভোক্তার স্বাধীনতা। এখানে একজন ভোক্তা সে বাজার থেকে কি দ্রব্য কিনবে, কতটুকু পরিমাণে কিনবে, সে কিভাবে সেটা ভোগ করবে, কতটুকু ভোগ করবে, কখন ভোগ করবে, এ ব্যাপারে সে সম্পূর্ণভাবেই কি একান্তভাবেই সে স্বাধীন। এখানে কারো পরামর্শ বা কারো হস্তক্ষেপ মোটেই কি কাম্য নয়। এটাই হচ্ছে কি ভোক্তার স্বাধীনতা। এরপরে আসি যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন।
এই সর্বাধিক মুনাফা অর্জনের জন্য ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মূলত উৎপাদন কার্য পরিচালিত হয়। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন কার্য পরিচালিত হয় মূলত তাদের টার্গেট থাকে, উদ্যোক্তা বা পুঁজিপতিদের মূল টার্গেটই থাকে কীভাবে প্রফিট ম্যাক্সিমাইজ করা যায়, অর্থাৎ সর্বাধিক মুনাফা অর্জন করা যায়, তাই না? তো এই যে উৎপাদন কার্য তারা পরিচালনা করেন। তো উৎপাদনটা হচ্ছে কি, অর্থাৎ কোনো ব্যবসাতে টাকা যদি আমরা করি, টাকা নিয়োগ করি, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, বিনিয়োগ বলতে পারি, তাই না? বিনিয়োগ মানে কি, টাকা খাটানো বা লাগানো, যেটাকে ইংরেজিতে বলে কি ইনভেস্টমেন্ট। তো এখন একজন উদ্যোক্তা তার যে শুরুতে যে মূলধন আছে সেই মূলধনের সাথে আবার সে যে নতুন কোনো অর্থ সম্পদ বা যন্ত্রপাতি, সরঞ্জাম, এগুলো যদি যখন সে অ্যাড করে, তখন সেটা কী হয়ে যায়, সেটা মূলধনে কি পরিণত হয়ে যায় বা পুঁজিতে পরিণত হয়ে যায়। তো এই যে এখানে তাহলে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একজন উদ্যোক্তা বা উদ্যোক্তা শ্রেণীর মূল উদ্দেশ্যই থাকে কি করা, প্রফিট ম্যাক্সিমাইজ করা, অর্থাৎ মুনাফা কি করা, সর্বাধিক করা। এই মুনাফা সর্বাধিক করার জন্য তারা নানা ধরনের কৌশল অবলম্বন করে থাকে। নেক্সট, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই শ্রমিক শোষণ। আচ্ছা, শ্রমিক শোষণ আমরা শোষণ বলতে বুঝি কারো কোনো ন্যায্য অধিকার থেকে, ন্যায্য পাওনা থেকে তাকে কি করা, বঞ্চিত করা, তার অধিকারটাকে শুষে নেওয়া, তাকে অধিকার থেকে বঞ্চিত করা, তার প্রাপ্যতা থেকে তাকে বঞ্চিত করা। সে যেটা পেতে পারে, যেটার অধিকার সে রাখে, সেটা তাকে না দিয়ে টোটালি তাকে বঞ্চিত করা বা পাওয়ার থেকে আরও কি কমিয়ে দেওয়া, সে যতটুকু পেতে পারে তার থেকে কম দেওয়া, এটাই হচ্ছে কি শোষণ। তো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিক শোষণ একটি অন্যতম বৈশিষ্ট্য। এটার কারণটা হচ্ছে, কারণ এখানে এই ধনতান্ত্রিক মানে ক্যাপিটালিস্টিক ইকোনমি সিস্টেমে উদ্যোক্তা বা পুঁজিপতিরা চায় সর্বাধিক মুনাফা অর্জন করার জন্য। সেজন্য তারা কি করেন, তারা চায় কিভাবে প্রোডাকশন কস্ট মানে উৎপাদন খরচ কম রাখা যায়। তো আমি শ্রমিককে, একজন উদ্যোক্তা যখন শ্রমিককে মজুরি দেয়, তখন সেই মজুরিটাও তো তার প্রোডাকশন কস্টের অন্তর্ভুক্ত, তাই না? তার উৎপাদন খরচের অন্তর্ভুক্ত। শ্রমিককে সে যে মজুরি দিচ্ছে, এই মজুরিটাও কিন্তু তার উৎপাদন খরচের একটি অংশ। এখন পুঁজিপতি বা উদ্যোক্তা যেহেতু চায় সর্বাধিক মুনাফা অর্জন করতে, সে কারণে সে তার প্রোডাকশনে কস্ট কমিয়ে রেখে পণ্যের দামটা কিভাবে বৃদ্ধি করা যায় সেটা চায়, যাতে সে বেশি লাভবান হবে, এটা চায়। সে কারণে সে কি করে, শ্রমিককে তার প্রাপ্য মজুরি থেকে কম দেয়, শ্রমিককে তার প্রাপ্য মজুরি থেকে কম দেয়। তাহলে কি হলো, শ্রমিককে শোষণ করা হলো না। আর তাহলে তার যে যতটুকু কম দিল, ততটুকু মজুরি একজন উদ্যোক্তা বা পুঁজিপতির কাছে কি বাড়তি অর্থ হিসেবে সঞ্চিত হলো। এখন দেখা যায় যে এভাবে শ্রমিকরা কিন্তু সমাজে কি হয়, শোষিত হয়ে থাকে। তো এতে দেখা যায় যে সমাজে যেহেতু পুঁজিপতি বা উদ্যোক্তার সংখ্যা খুবই কম, তাহলে দেখা যায় যে মানে মুষ্টিমেয় কতিপয় পুঁজিপতি বা উদ্যোক্তার হাতে সম্পদ পুঞ্জীভূত হয়। আর শ্রমিক শ্রেণী যেহেতু অসংখ্য, অগণিত, তাহলে তারা সেই উৎপাদনের যে সুবিধাটা, উৎপাদিত পণ্যের যে সুবিধা, তারা সেটা খুব সামান্য পরিমাণ সুবিধা তারা ভোগ করলো। এতে করে তারা এভাবেই তারা কি হয়, শোষিত হয়। অর্থাৎ এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দেখা যায় যে এখানে কোনো ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে না। সেক্ষেত্রে
এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ধনী আরও বেশি বেশি ধনী হয়, ধনী আরও বেশি ধনী হয়, আর শ্রমিক শ্রেণী দরিদ্র এই শ্রেণীর মানুষরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ দরিদ্র আরও কি দরিদ্র হয়। এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার আজকের আলোচনা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোকপাত করার মধ্য দিয়েই এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।